মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব দেবে ওয়াশিংটন ও কিয়েভ। একথা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। এর আগে রিয়াদে বৈঠকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এর জেরে কিয়েভের ওপর সামরিক সহায়তার স্থগিতাদেশ তুলে নেয় যুক্তরাষ্ট্র। বিশ্ব নেতারা যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানালেও মন্তব্য করেনি ক্রেমলিন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমে জানতে চাই যে জেলেনস্কির ভবিষ্যৎ এখন কি হতে পারে, ধারণা করতে পারেন কিনা? কারণ যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভরসায় তারা এতদিন যুদ্ধ চালিয়ে গেলেন, সেই ভরসার জায়গা তো এখন নড়বড়ে। আপনাকে ধন্যবাদ। জেলেনস্কির ভবিষ্যতের কথা আপনি বললেন। জেলেনস্কির ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হচ্ছে না। কেননা হোয়াইট হাউসের বাকবিতণ্ডার পর তিনি কিন্তু শেষে যুক্তরাষ্ট্রের যে শর্ত, সেই শর্তকেই মেনে নিয়েছেন এবং তিনি একটি পর্যায়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কথাবার্তা বলেছেন সেই কথার জন্য প্রকাশ করেছেন। এবং আজকে যেমনটি আমরা খবর পেয়েছি সেটি হচ্ছে জেদ্দাতে যে বৈঠক হলো ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু জেলেনস্কি এক হিসেবে যেটি বলা যায় ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যে শর্ত চাপানো ছিল ইউক্রেনের উপরে, সেই শর্তটিকে তিনি নিঃশর্তভাবে মেনে নিয়েছেন এবং 1 মাসের যে যুদ্ধবিরতির কথা তিনি বলেছেন। পাশাপাশি তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে বলেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সব বিষয় থেকে আমরা যেটি বলে বুঝতে পারছি সেটি হচ্ছে এটি আসলে যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপিয়ে দেওয়া যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হতে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা আজকের বৈঠকের ফলাফল নিয়ে রাশিয়ার সাথে কথা বলবে, রাশিয়ার মতামত জানার পরে তারা একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে যাবে। এই সব কিছু থেকে আমরা যেটি বুঝতে পারছি যুক্তরাষ্ট্র ঠিক যেমনটি চাচ্ছিল তেমনটি হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র না, এখানে রাশিয়ারও চাওয়া রয়েছে। বিশেষ করে রাশিয়ার যে কারণে এই যুদ্ধটি শুরু করেছিল 2021 সালে, সেই কারণটিও কিন্তু এখানে যেটি বুঝতে পারছি যে রাশিয়ার দিকটিও কিন্তু রাশিয়া একটি প্রাপ্তির দিকে যাচ্ছে। অর্থাৎ তারা এই যুদ্ধে, আমরা ধরে নিতে পারছি যে এই যুদ্ধে তারা জয়ী হয়েছে, সেরকম একটি শুধু যদিও কি তাহলে মনে করেন যে বাইডেনের ফাঁদে বা তাদের উস্কানিতেই পা দিয়েই ফেসে গেলেন জেলেনস্কি? হ্যাঁ, বাইডেনের ফাঁদে পা দিয়ে তিনি ফেসে গেলেন। তবে আপনি একটু যদি ভেবে দেখেন, বাইডেনের ফাঁদে পা না দেওয়া ছাড়াও কিন্তু জেলেনস্কির জন্য কোনো কিছু করার ছিল না। কেননা যে বিষয়টি ছিল অনেক বছর ধরেই কিন্তু ইউক্রেনের ন্যাটোতে যোগদানের যে পরিকল্পনা, যে কথাটি হয়ে আসছিল ইউক্রেন নিজেদের নিরাপত্তার জন্য। অর্থাৎ একদিকে হচ্ছে আপনার মাঝখানে ইউক্রেন, পাশে রাশিয়া, এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেন যদি এখানে আক্রান্ত হয়, ইউরোপিয়ান ইউনিয়নে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে। ইউরোপিয়ান যে দেশগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো, তারা যেন আক্রান্ত না হয় সেই জন্য তারা ইউক্রেনকে নিয়ে ন্যাটোতে তারা যোগদান করতে চেয়েছিল। এবং সেইখানে ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এক ধরনের যে মিউচুয়াল ইন্টারেস্ট আছে, সেই দিকটা একটি বিষয় ছিল। তবে এখানে আমরা যে বিষয়টি আমরা যে বুঝতে পারছি যে বাইডেনের পরবর্তী সময়ে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে মার্কিন পররাষ্ট্রনীতির একটি ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবেই কিন্তু এই যুদ্ধ বিরতি চুক্তির দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন যাচ্ছে। অর্থাৎ এখানে বাইডেন প্রশাসন যদি বহাল থাকতেন তাহলে তিনি এই ধরনের কোন একটি পরিকল্পনার দিকে অগ্রসর হতেন কিনা সেটা কিন্তু সন্দেহের বিষয় থেকে যায়। আমরা যেটি দেখতে পাচ্ছি ট্রাম্পের সাথে এখানে পুতিনের নিশ্চয়ই এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে, যে গোপন আন্ডারস্ট্যান্ডিং এর একটি ফলাফলই হচ্ছে এই যে সম্ভাব্য যুদ্ধবিরতি, এবং এটি মোটামুটি ভাবে যে আলোচনাটি আমরা দেখলাম। সুতরাং বাইডেনের ফাঁদে তিনি পা দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এসে তাকে আরো ফাঁদে ফেলে দিয়েছে। সুতরাং সবকিছু মিলে আমরা যেটি মনে করতে পারছি জেলেনস্কিকে নিয়ে রাশিয়ার সমস্যা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি সমস্যা। এই ক্ষেত্রে যুদ্ধবিরতির পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্কটি কেমন হবে সেটিও কিন্তু একটি বিবেচনার বিষয়। সেই ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকা দুই দিক থেকে একটি প্রেশার থাকতে পারে। একটি বিষয় একটু জানতে চাই, এখন যদি রাশিয়া যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়, সেক্ষেত্রে ইউক্রেনের কি আসলে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে কিনা, কিংবা লোকসান কি হবে না ইউক্রেনের? ইউক্রেনের অনেক লোকসান হবে। ইউক্রেনের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাশিয়া যে শর্তে রাজি হবে বলে আমরা আজ করতে পারছি সেটি হচ্ছে রাশিয়া ইতিমধ্যে যে 20% ভূমি দখল করে নিয়েছে ইউক্রেনের, সেই ভূমিগুলো দখল তারা জারি রাখতে চাইবে, অব্যাহত রাখতে চাইবে। অর্থাৎ এই ভূমিগুলো ছেড়ে দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শর্তে তারা রাজি হবে না, এটি ধরে নেওয়া যায়। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে ইউক্রেন তার 20% ভূমি হারাচ্ছে। ইউক্রেন তার 20% ভূমি হারাচ্ছে, সেইখানে একটি বিষয় আছে। সুতরাং এই সবকিছু মিলে রাশিয়াকে যদি ম্যানেজ করা যায় তাহলেই কিন্তু আপনার এইরকম একটি চুক্তি হতে যাচ্ছে বলে আমরা মনে বিষয় করছি। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে যুদ্ধবিরতিতে ভূমিকা রেখে ট্রাম্পের বা মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ এখন? মার্কিন যুক্তরাষ্ট্রের লাভের জায়গাটি হচ্ছে একটি বাণিজ্যিক জায়গা, বাণিজ্যিক ইন্টারেস্টের বিষয় এখানে। সেটা হচ্ছে যে ইউক্রেনের যে আপনার বিরল খনিজ পদার্থ, মিনারেলের কথা যেটি বলা হচ্ছে, সেইখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সেস নিতে চাইবেন।
এবং সেইখানে আমরা ইতিমধ্যে যেটি জানি যে ইলন মাস্কের যে মালিকানাধীন স্পেস এক্স এর যে সাথে এখানে যে ইউক্রেনের বিরল খনিজ পদার্থের একটি সম্ভাবনা সম্পর্ক রয়ে গেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের লাভের জায়গাটি হচ্ছে সেখানে তারা অ্যাক্সেস নিতে চাইবেন এবং সেখানে অ্যাক্সেস নিয়ে তারা কিন্তু সেখানে ব্যবসা করতে চাইবেন। এবং রাশিয়ার সাথে তাদের যে শর্তটি হচ্ছে যে এখানে যেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া কোনো ধরনের ডিস্টার্ব না করে, এই ধরনের একটি ফরিদুল আলম, বিষয় থাকবে। আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।